হ্যালো বন্ধুরা, আমি আয়ান। তোমাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিটিজেনশিপ। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে সিটিজেনশিপের কোনো স্পেসিফিক ডেফিনেশন দেওয়া নেই। সিটিজেনশিপ ব্যাপারে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি পাওয়া গিয়েছে এই সিটিজেনশিপের ব্যাপারে, এবং সেটা কনস্টিটিউশনের পার্ট 2। এই পয়েন্টটা মনে রাখবে তোমরা। এই পয়েন্টটা মাঝে মাঝে আসে যে পার্ট 2, আন্ডার পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 5 to 11। এবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 কী কী আছে, কারণ এটা তোমাদেরকে অবশ্যই জানা উচিত। প্রথম হচ্ছে আর্টিকেল 5, যেটা বলছে যে আর্টিকেল 5 বলছে যে রিগার্ডিং ডোমিসিয়াল, অর্থাৎ সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন রিগার্ডিং ডোমিসিয়াল, অর্থাৎ আমাদের সংবিধান শুরুর সময়ে নাগরিকত্বের ব্যাপারে যে আর্টিকেলে বলা হয়েছে সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 5, এবং এটা রিগার্ডিং ডোমিসিয়াল। এটাকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে 1 নম্বর ভাগে থাকবে যে এই সংবিধান শুরুর সময়ে যারা ভারতে জন্মগ্রহণ করেছিল, আর এই সংবিধান শুরুর সময়ে যারা ভারতে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ বর্ন ইন ইন্ডিয়া, নট বর্ন ইন ইন্ডিয়া। যারা বর্ন ইন ইন্ডিয়া তাদের মানে বিনা দ্বিধায় নির্দ্বিধায় তারা ইন্ডিয়ান সিটিজেন, এখানে কোনো ডাউট নেই। এবং নট বর্ন ইন ইন্ডিয়া যেখানে আছে সেখানে দুটো আবার ক্যাটাগরি আছে। সেখানে একটা হচ্ছে যে যদি সে সংবিধান শুরুর সময় যদি সে ভারতে জন্মগ্রহণ করে না থাকে, তাহলে তাকে প্রথমত সে এই শর্তে সিটিজেন হবে। 1 নম্বর শর্ত এটাই যে ওয়ান অফ হিজ অর হার প্যারেন্টস বর্ন, অর্থাৎ তার বাবা বা মায়ের মধ্যে কেউ একজন ওই সময়ে যদি জন্মগ্রহণ করে তাহলে সে সিটিজেন হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত যেটা বলছে যে অর্ডিনারিলি রেসিডেন্ট হবে, যদিও ভারতে জন্মগ্রহণ করেনি তবুও যদি অর্ডিনারিলি রেসিডেন্ট হিসাবে ভারতে 5 বছরের বেশি ওই সংবিধান শুরুর সময়ে ছিল, অর্থাৎ সংবিধান শুরু হওয়ার আগে, প্রায়র টু কনস্টিটিউশন, তো তাহলে সে সিটিজেনশিপ বলে গণ্য হবে। তাহলে বন্ধুরা, সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে আর্টিকেল 5 কিছুই না। আর্টিকেল 5 যেটা বলছে যে কনস্টিটিউশন শুরুর সময়ে কারা সিটিজেনশিপ মানে পাবে আর কারা পাবে না সে বিষয়ে বলা আছে। যারা ভারতে জন্মগ্রহণ করেছে তাদের কোনো নির্দ্বিধায় তারা সিটিজেনশিপ, এবং যারা ভারতে জন্মগ্রহণ করেনি তাদের দুটো শর্তে সিটিজেনশিপ হবে। একটা শর্ত হচ্ছে যে ওই সময়ে যদি তার প্যারেন্টসের কোনো একজন বাবা বা মা যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে সে সিটিজেনশিপের আওতায় পড়বে। আর যদি সে কনস্টিটিউশন শুরুর ঠিক 5 বছর পর্যন্ত আগে পর্যন্ত যদি সে স্থায়ীভাবে বসবাস করে থাকে, অর্ডিনারিলি রেসিডেন্ট হয়ে থাকে, তাহলে সে সিটিজেনশিপ হিসেবে গণ্য হবে। তাহলে এটা গেল আর্টিকেল 5। আর্টিকেল 6 এবং আর্টিকেল 7, এই দুটো আর্টিকেল রিগার্ডিং মাইগ্রেশনের ব্যাপারে বলা হয়েছে। আর্টিকেল 6-এ বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যায় তাহলে তার সিটিজেনশিপ কীরকম হবে, আর কোনো ব্যক্তি যদি ইন্ডিয়া থেকে পাকিস্তানে যায় অর্থাৎ রিভার্স মাইগ্রেশন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সে কি ভারতের সিটিজেনশিপ পাবে কি পাবে না, এই ব্যাপারটা নিয়ে বলা হয়েছে। তো আর্টিকেল 6টা নিয়ে প্রথমে বলি। আর্টিকেল 6 হচ্ছে মাইগ্রেশন ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, অর্থাৎ পাকিস্তান থেকে আমাদের দেশে এসেছে, আমাদের দেশে এসেছে, সেটা আর্টিকেল 6। আর আমাদের দেশ থেকে সে পাকিস্তানে গেছে, সেটা আর্টিকেল 7। তো আমাদের দেশে এসেছে, সে সিটিজেন কখন হবে? সে এই শর্তে সিটিজেন হবে যদি সে অথবা তার প্যারেন্টস অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে, এবং সেটা কবে, দুটো ভাগ হচ্ছে এখানে, বিফোর
19 জুলাই 1948, 19 জুলাই 1948 আগে যদি জন্মগ্রহণ করে থাকে আর 19 জুলাই 1948 পরে যদি জন্মগ্রহণ করে থাকে। এবার কোনো ব্যক্তি পাকিস্তান থেকে 19 জুলাই 1948 আগে জন্মগ্রহণ করেছে এবং সে বা তার প্যারেন্টস বা তার গ্র্যান্ড প্যারেন্টস ইন্ডিয়াতে ছিল, তাহলে সে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন। এবার যদি কোনো ব্যক্তি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসে এবং সে 1948 অর্থাৎ 19 জুলাই 1948 পরে এসেছে, তাহলে তাকে কিন্তু সে সিটিজেন হবে, কিন্তু তাহলে তাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আর্টিকেল 6। আর্টিকেল 7 হচ্ছে রিভার্স মাইগ্রেশন, অর্থাৎ ভারত থেকে কোনো ব্যক্তি যদি পাকিস্তানে যায়, তাহলে প্রথম কথা, ভারত থেকে যদি কোনো ব্যক্তি পাকিস্তানে যায় তাহলে প্রথমেই তোমরা ধরে নাও যে সে ইন্ডিয়ান সিটিজেন নয়। কিন্তু এখানে একটা ডেট বলে দেওয়া হয়েছে যে আফটার 1 মার্চ অফ 1947, 1947 পহেলা মার্চের পরে কেউ যদি ইন্ডিয়ার থেকে পাকিস্তানে গিয়ে থাকেন, তাহলে তাকে যেটা করতে হবে, এবং সে পাকিস্তানে যাওয়ার পর, কোনো ব্যক্তি পাকিস্তানে যাওয়ার পর 1947 সালের 1 মার্চের পরে কেউ যদি ডিসিশন নেয় যে সে ভারতে ফিরতে চায় এবং ভারতে ফিরে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে চায় ফর রিসেটেলমেন্ট, তাহলে তাকে ইন্ডিয়ান সিটিজেন বলা যাবে। তবে তাকে একটা শর্ত, যে তাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বন্ধুরা, সংক্ষেপে আর্টিকেল 6 আর আর্টিকেল 7টা আমি আরও একবার বলে দিচ্ছি। আর্টিকেল 6-এ বলছে যে পাকিস্তান থেকে কেউ যদি ইন্ডিয়াতে আসে এবং সে বা তার প্যারেন্টস বা তার গ্র্যান্ড প্যারেন্টসে কেউ যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে এবং সে যদি 1948 সালের 19 জুলাইয়ের আগে যদি আসে, তাহলে সে নির্দ্বিধায় সে ইন্ডিয়ান সিটিজেন। আর 1948 সালে 19 জুলাই 1948 সালের পরে এসে থাকে, তাহলে তাকে সে ইন্ডিয়ান সিটিজেন হবে, কিন্তু তাকে অ্যাপ্লাই করতে হবে। আর কেউ যদি ইন্ডিয়া থেকে পাকিস্তান যায় এবং পাকিস্তান যাওয়ার পর 1947 সালের পহেলা মার্চের পরে সে ডিসিশন নেয় যে সে ইন্ডিয়াতে পুরো রিটার্ন করতে চায় ফর রিসেটেলমেন্ট, তাহলে সে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে গণ্য হবে যদি সে অ্যাপ্লাই করে। এটা হচ্ছে রিভার্স মাইগ্রেশন। তো এই গেল আর্টিকেল 6 এবং আর্টিকেল 7। এবার আসি আর্টিকেল 8। আর্টিকেল 8 বলছে রিগার্ডিং রেজিস্ট্রেশন। এই ব্যাপারে কি বলা হয়েছে? এই ব্যাপারে বলা হয়েছে যে কারা রেজিস্ট্রেশন করবে। বলছে সে বা তার প্যারেন্টস বা তার গ্র্যান্ড প্যারেন্টস যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে বা ডিউরিং কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন রিসাইড আউটসাইড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান যখন কমেন্সমেন্ট, ভারতের সংবিধানের শুরুর সময় যদি তারা ভারতের বাইরে বসবাস করে থাকে কিন্তু তারা ভারতের জন্মগ্রহণ করেছিল, এই ব্যাপারটা হচ্ছে যে তাহলে তাকে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসাবে গণ্য হবে। তাকে কিন্তু রেজিস্টার করতে হবে, হ্যাভ টু রেজিস্টার। তো এখানে একটা পয়েন্ট আছে পিআইও, ঠিক আছে? তো এ ব্যাপারে আমি তোমাদেরকে একটু পরেই আলোচনা করব এ নিয়ে। পিআইও, ওসিআই বলে যেসব টার্মগুলো আছে, এনআরআই, হ্যাঁ, তো সে ব্যাপারে একটু পরে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে আর্টিকেল 9, 10, 11গুলো বলে দিই। তাহলে আর্টিকেল 8 গেল রেজিস্ট্রেশন কারা করতে পারবে? যারা ভারতের বংশোদ্ভূত, কিন্তু ভারতে যখন সংবিধান চালু হয়েছিল সেই সময় তারা ছিল না, ভারতের বাইরে ছিল, তাহলে তাদেরকে রেজিস্টার করতে হবে। আর্টিকেল 9 বলছে যে আর্টিকেল 9-এর মেন কনসেপ্ট যেটা হচ্ছে যে ডুয়াল সিটিজেনশিপ কিন্তু ইন্ডিয়াতে চলবে না। ইন্ডিয়া যেটা যে সিটিজেনশিপটা গ্র্যান্ট করে সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ায় হও, তা ইন্ডিয়ার বাসিন্দা হও, তাহলে ইন্ডিয়াতেই থাকতে হবে। তুমি ইন্ডিয়াতে সিটিজেনশিপ নিচ্ছ আবার সুইজারল্যান্ডে সিটিজেনশিপ নিচ্ছ, এটা কিন্তু চলবে না। এটা হচ্ছে আর্টিকেল 9। আর্টিকেল 10 হচ্ছে রাইট অফ সিটিজেন্সদের কী ইন্ডিয়ান যারা সিটিজেন তারা কী রাইট পাবে। তারা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস পাবে, তারপর রাইট টু ভোট, তারপর ইলেকশনের যে কন্টেস্ট অফ ইলেকশনে কন্টেস্টে লড়তে পারবে, এটা হচ্ছে রাইট অফ সিটিজেন। আর্টিকেল 10 হচ্ছে কিছুই নয়, রাইট অফ সিটিজেন। আর্টিকেল 11 আরও সহজ। আর্টিকেল 11 হচ্ছে যে 1950 সালে পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের সিটিজেনশিপের ব্যাপারে
যে তারা সিটিজেনশিপ পাবে কি না পাবে না সে ব্যাপারে পুরো ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টের উপরে, অর্থাৎ পাওয়ার অফ পার্লামেন্ট, আর্টিকেল 11। তাহলে এই গেল আর্টিকেল 5 থেকে 11। এবার বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলবো, যেটা একটু আগেই বলছিলাম, যে এনআরআই, পিআইও এবং ওসিআই এই তিনটে টার্ম কিন্তু তোমাদের মাঝে মাঝে গুলিয়ে যায়। তো এই ব্যাপারে একটু তোমাদেরকে আমি বলবো। তো প্রথম হচ্ছে যে এনআরআই কারা। তো তার আগে এনআরআই জানার আগে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হু ইজ রেসিডেন্ট অর হু ইজ নন রেসিডেন্ট, এই ব্যাপারে আমাদের সংবিধানে কোথায় বলা হয়েছে। প্রথমত একটা কথা বলে রাখি, সংবিধানে ক্লিয়ারলি কোথাও এই ব্যাপারে বলা নেই যে হু ইজ রেসিডেন্ট অর হু ইজ নন রেসিডেন্ট। এই কনসেপ্টটা আমরা যেটা পাই সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এছাড়াও আমরা ফেমা 1999 সেখানেও পেয়ে থাকি। তো এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ যেটা বলা হয়েছে যে কেউ যদি অ্যাটলিস্ট 180 ডেজ বা তার বেশি ইন্ডিয়াতে থেকে থাকে বা 365 দিন লাস্ট 4 ইয়ার্স ছিল এবং কারেন্ট ইয়ারে অ্যাটলিস্ট 60 ডেজ ছিল, তাহলে তাকে আমরা রেসিডেন্ট বলতে পারবো। তো ইন্ডিয়ান রেসিডেন্ট যারা, সেক্ষেত্রে তাদের যে বেনিফিটসগুলো আছে সেটা হচ্ছে যে তারা ইন্ডিয়ান পাসপোর্ট পাবে, রাইট টু ভোট, তাদের ভোট দেওয়ার অধিকার আছে। তো এই হলো ইনকাম ট্যাক্স অ্যাক্টের মাধ্যমে যেটা রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের ব্যাপারে যেটা বলা হয়েছে। এবার হচ্ছে পিআইও। পিআইও হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এই ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 8-এ। তোমাদেরকে একটু আগেই যে বলছিলাম যে আর্টিকেল 8-এ যে ভারতের বংশোদ্ভূত কিন্তু কনস্টিটিউশন চালু হওয়ার সময় তারা ভারতের বাইরে ছিল, অর্থাৎ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তারাই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এই ব্যাপারে সিটিজেনশিপ অ্যাক্টেও বলা হয়েছে। তবে এই ব্যাপারে যে পয়েন্টগুলো তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে কারা এই পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। প্রথম তোমাদেরকে আর্টিকেল 8-এই বলেছি যে হি অর হিজ প্যারেন্টস অর হিজ গ্র্যান্ড প্যারেন্ট অর হিজ গ্রেট গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস, তারা যদি, তাদের কোনো একজন যদি এই ভারতবর্ষে আনডিভাইডেড ইন্ডিয়াতে যদি জন্মগ্রহণ করে থাকে বাট রিসেন্টলি আউটসাইড অফ ইন্ডিয়াতে থাকে, তাহলে তাদেরকে এই পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বলা যেতে পারে। পয়েন্ট নম্বর 2 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে হি ইজ এ স্পাউস অফ এ সিটিজেন অফ ইন্ডিয়া অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ সে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হতে পারে যদি সে স্পাউস হয়ে থাকে, স্বামী বা স্ত্রী, কার, একটা ভারতীয় সিটিজেনের অথবা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের। পয়েন্ট নম্বর 3 যেটা বলছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন নিয়ে যে ক্যান ডু অল অ্যাক্টিভিটিস এক্সেপ্ট মাউন্টেনারিং, রিসার্চ ওয়ার্ক এটসেট্রা, অর্থাৎ তারা সমস্ত রকম কাজ করতে পারে কিন্তু পর্বত আরোহণ বা রিসার্চ জাতীয় যেসব কাজ এগুলো তারা করতে পাবে না যারা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আছে। পয়েন্ট নম্বর 4 যেটা বলছে যে নো সেপারেট ভিসা নিডেড আপ টু 15 ইয়ার্স, অর্থাৎ 15 বছর অবধি তাদের কোনো রকম ভিসা লাগবে না। পয়েন্ট নম্বর 5 যেটা বলছে যে নো নিড অফ রেজিস্ট্রেশন অন এনি সিঙ্গেল ভিজিট ইন ইন্ডিয়া লেস দেন 180 ডেজ, অর্থাৎ 180 দিনের কোনো একটা সিঙ্গেল ভিজিট যদি ইন্ডিয়াতে করে থাকে তাহলে তাদেরকে রেজিস্ট্রেশনও করারও প্রয়োজন নেই। তবে এই পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কারা কারা হতে পারবে না, এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চায়না, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এই কান্ট্রির সিটিজেনরা কিন্তু পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হতে পারবে না। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওসিআই। ওসিআই হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। ওসিআইয়ের ব্যাপারে বলতে প্রথমে যেটা বলবো যে 2003-এ যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সিটিজেনশিপ অ্যাক্টের,
তার 7A অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে OCI তারাই হবে যাদের PIO কার্ড আছে, অর্থাৎ PIO কার্ড ম্যান্ডেটরি। অপশন বি অর্থাৎ পয়েন্ট নম্বর 2 যেটা বলছে যে যেটা 2005-এর যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেখানে বলা হয়েছে যে OCI তারাই যারা আর্টিকেল 8-এর আন্ডারে পড়বে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 এর আওতায় পড়বে, অর্থাৎ হি অর হিজ প্যারেন্টস অর হিজ গ্র্যান্ড প্যারেন্ট অর হিজ গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট যদি এই ভারতের আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে এবং রিসেন্টলি তারা আউটসাইড অফ ইন্ডিয়াতে আছে, তাহলে তারা এই OCI-এর আন্ডারে পড়বে। এবং 2015-তে যে অ্যামেন্ডমেন্ট হলো সেক্ষেত্রে কিন্তু এই PIO যে কার্ড থাকতে হবে এই অপশনটাই তুলে দেওয়া হলো, PIO অপশনটাই তুলে দেওয়া হলো। 4 নম্বর পয়েন্ট যেটা বলছে যে OCI কার্ড থাকলে কিন্তু নো সেপারেট ভিসা নিডেড ফর লাইফ লং, অর্থাৎ লাইফ লং তাদের কোনো ভিসা লাগবে না। অর্থাৎ যেটা বলতে গেলে পয়েন্ট নম্বর 6 যেটা বলছে যে স্লাইটলি মোর রাইটস দ্যান PIO, অর্থাৎ OCI-রা একটু বেশি অধিকার পেয়ে থাকে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনদের থেকে। এবং এই OCI কারা হতে পারবে না? নট এলিজিবল ইফ পাকিস্তান অর বাংলাদেশ, যদি তারা পাকিস্তান বা বাংলাদেশের হয়ে থাকে তাহলে তারা কিন্তু এই OCI কার্ডের জন্য এলিজিবল হবে না। OCI কার্ড থাকলেও তারা কিছু কিছু সুবিধা থেকে বঞ্চিত হবে যেগুলো ভারতীয় সিটিজেনরা পেয়ে থাকে, যেমন ভোটাধিকার, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং সাংবিধানিক পদ, এইসব পদে আসীন হওয়ার সুযোগ থেকে তারা কিন্তু বঞ্চিত হবে। তো এই গেল OCI। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলবো যে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ, নট ডুয়াল, ঠিক আছে, নট ডাবল সিটিজেনশিপ। ডাবল সিটিজেনশিপ আর ডুয়াল সিটিজেনশিপ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ডাবল সিটিজেনশিপ যেটা বলছে যে যেটা হয় USA এবং সুইজারল্যান্ড এইসব কান্ট্রিতে ডাবল সিটিজেনশিপ হয়ে থাকে, অর্থাৎ তারা দুই রকমের সিটিজেনশিপ পেয়ে থাকে। একটা সিটিজেনশিপ পেয়ে থাকে সেন্ট্রালের কাছ থেকে, একটা সিটিজেনশিপ পেয়ে থাকে স্টেটের কাছ থেকে। কিন্তু ইন্ডিয়াতে এটা নেই, তাহলে ইন্ডিয়া হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, এটা এই কনসেপ্ট আমরা কোথা থেকে পেয়েছি? এটা মাঝে মাঝে কোশ্চেন আসে। সেটা হচ্ছে UK, ইউনাইটেড কিংডম এর কনস্টিটিউশন থেকে আমরা এই কনসেপ্টটা পেয়েছি। ডুয়াল সিটিজেনশিপ তাহলে কি? ডুয়াল সিটিজেনশিপ হচ্ছে যে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা প্রবাসী ভারতীয় অথবা ভারতীয় বংশোদ্ভূত নাগরিক, কিন্তু তারা বাইরে আছে, ঠিক আছে। এরকম 16টা দেশ আছে, এই 16টা দেশ এই ডুয়াল সিটিজেনশিপের সুবিধা পেয়ে থাকে এবং এই সুবিধাটা পেয়ে থাকে 2003-এর অ্যামেন্ডমেন্ট দ্বারা। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা পিপলসকে দুই ভাগে ভাগ যদি করো, যে পিপল দুই রকম হতে পারে, সিটিজেন হতে পারে, এলিয়েন্স হতে পারে। এলিয়েন্স আবার দুই রকম হতে পারে, ফ্রেন্ডলি হতে পারে আর এনিমি হতে পারে। ফ্রেন্ডলি মানে কি? কর্ডিয়াল। আর এনিমি বলতে তাদের সঙ্গে কখনো যুদ্ধ হয়েছিল বা এরকম কোনো ব্যাপার আছে। সেক্ষেত্রে যারা এনিমি এলিয়েন্স তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 22 এই আর্টিকেলটি কিন্তু প্রযোজ্য হবে না, অর্থাৎ অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এই আর্টিকেল 22টা কিন্তু তাদের জন্য প্রযোজ্য হবে না। তো বন্ধুরা, NRI, PIO এবং OCI এ ব্যাপারে একটা ডিটেলস পার্থক্য যেটা তোমরা বই থেকে করে নিতে পারো, লক্ষ্মীকান্তের বইয়ে পেয়ে যাবে। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই অ্যাক্টে বলা হয়েছে যে কিভাবে তুমি সিটিজেনশিপ পেতে পারো আর কিভাবে সিটিজেনশিপ হারাতে পারো, অর্থাৎ অ্যাকুইজিশন অ্যান্ড লস অফ সিটিজেনশিপ। এবং
আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান শুরুর পরে কিন্তু এই ব্যাপারটা, এবং এর পরে কিন্তু অনেক অ্যামেন্ডসমেন্টস হয়েছে। তোমরা জানো 1986-এ হয়েছে, 1992-তে হয়েছে, 2003-তে হয়েছে, 2005-এ হয়েছে, 2015-এ হয়েছে, 2019-এ হয়েছে। এবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 5টা উপায় আছে যাতে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়। এটা বন্ধুরা সহজে মনে রাখবার জন্য তোমরা এই ট্রিক্সটা মনে রাখতে পারো যে ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড, এই ট্রিক্সটা যদি মনে রাখো তাহলে মনে থাকবে। B ফর বার্থ, R ফর রেজিস্ট্রেশন, A ফর অ্যাকুইজিশন অফ টেরি, N ফর ন্যাচারালাইজেশন, D ফর ডিসেন্ট। B for by birth, by registration, by acquisition of territory, by naturalization, by descent। এবার বাই বার্থ কীভাবে হবে? বাই বার্থ একজন সিটিজেনশিপ পাবে যদি সে 3টে শর্তে, যদি ফার্স্ট শর্ত যদি সে 26শে জানুয়ারি 1950 সালের পর থেকে 1 জুলাই 1987 সালের আগে অবধি তার জন্ম হয়ে থাকে, তাহলে সে নির্দ্বিধায় বাই বার্থ সিটিজেন। যদি পয়েন্ট নাম্বার 2, যদি সে 1 জুলাই 1987-এর পরে এবং 3 ডিসেম্বর 2004 এর আগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তার ক্ষেত্রে একটা শর্ত আছে, সে বাই বার্থ সিটিজেন হবে যদি ইফ এনি ওয়ান অফ হিজ প্যারেন্টস বর্ন ইন ইন্ডিয়া, অর্থাৎ তার প্যারেন্টসের বাবা বা মায়ের কোনো একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে বাই বার্থ সিটিজেন। আর যদি 3 ডিসেম্বর 2004-এর পরে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে ইন্ডিয়ান বাই বার্থ সিটিজেন হবে যদি তার বাবা এবং মা দুজনেই যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং যদি বাবা বা মায়ের মধ্যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করেছেন এবং অন্যজন ইললিগ্যাল মাইগ্রেন্ট নয়, তাহলে সেই শর্তে সে বাই বার্থ সিটিজেনশিপ পাবে। তাহলে এটা গেল বাই বার্থ। এবার আসছে বাই ডিসেন্ট, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত। একজন ব্যক্তি যিনি 26শে জানুয়ারি 1950 তারিখ বা তারপরে ভারতীয় ভূখণ্ডের বাইরে জন্মগ্রহণ করেছেন, তিনি উত্তরাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ করবেন যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হন। এটা হলো বাই ডিসেন্ট। যদি 1992 সালে 10 ডিসেম্বর এর পরে তার জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে বাবা বা মায়ের কোনো একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে বাই ডিসেন্ট, সে ইন্ডিয়ান সিটিজেন। এবং 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে তার জন্ম যদি 3রা ডিসেম্বর 2004 এর পরে হয়ে থাকে তাহলে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে যদি সে রেজিস্ট্রেশন করে 1 বছরের মধ্যে, এবং সেটা কম্পালসারি রেজিস্ট্রেশন উইদিন 1 ইয়ার। তাহলে এটা গেল বাই ডিসেন্ট। এবার আসছে বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত। কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক নন তিনি যদি নিম্নলিখিত ক্যাটাগরির মধ্যে কোনো একটি ক্যাটাগরিভুক্ত হন তাহলে 5 বছর ভারতে স্থায়ীভাবে বসবাসের পর রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব লাভের আবেদন করতে পারবে। অর্থাৎ নাগরিকত্ব লাভ অর্থাৎ সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবে রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি 5 বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করে। এবং কী শর্ত সেটা বলি। প্রথম হচ্ছে 1 নম্বর শর্ত, ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতে বসবাস করেছেন। 2 নম্বর হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে কোনো অঞ্চল বা দেশে স্থায়ীভাবে বসবাস করেছেন। 3 নম্বর হচ্ছে যে সেই সমস্ত মহিলা যারা ভারতীয় নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
এবং 4 নম্বর হচ্ছে ভারতীয় নাগরিকদের নাবালক সন্তান। এই শর্তগুলোর মধ্যে কোনো একটা শর্তে যদি ক্যাটাগরিভুক্ত হন, তাহলে যদি তারপরে যদি 5 বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করে, তাহলে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারে। এটা গেল বাই রেজিস্ট্রেশন। এবার বাই ন্যাচারালাইজেশন। বাই ন্যাচারালাইজেশন অর্থাৎ দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত। একজন বিদেশি ভারতে অন্তত 10 বছর স্থায়ীভাবে বসবাসের পর দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব লাভে আবেদন করতে পারেন। বাই ন্যাচারালাইজেশন এক্ষেত্রে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে, প্লাস কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে, অর্থাৎ সে সংবিধানকে মান্য করে এরকম কিছু কোয়ালিফিকেশন, সৎভাবে থেকেছে, এই সব কিছু। এরপর আসছে বাই অ্যাকুইজিশন অফ টেরি অর্থাৎ ইনকর্পোরেশন অফ টেরি। এক্ষেত্রে যদি কোনো বিদেশি ভূখণ্ড যদি আন্তর্জাতিক কোনো ঘটনা বা চুক্তির ফলে ভারতভুক্ত হয়, তাহলে সেখানকার স্থায়ী বাসিন্দারা ভারতের নাগরিকত্ব লাভ করবে। যেমন উদাহরণ হচ্ছে পন্ডিচেরি, গোয়া এবং সিকিম। তো এই হলো 5 ওয়েজ অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ, যেটা তোমরা মনে রাখবে ব্র্যান্ড দিয়ে। এবার আমি তোমাদেরকে বলবো কিভাবে সিটিজেনশিপ লস হবে। সিটিজেনশিপ লস হওয়ার 3টি শর্ত আছে। সেটা হচ্ছে আরটিডি, রেহনা হে তেরে দিল, তেরে দিল মে সেই আরটিডি। তো আরটিডির আর ফর রিনাউন্সিয়েশন, টি ফর টার্মিনেশন, ডি ফর ডিপ্রিভেশন। রিনাউন্সিয়েশনে কি বলছে, যে কোনো নাগরিক যদি স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করে, তাহলে সে বাই রিনাউন্সিয়েশন সে সিটিজেনশিপ লস করবে। আর বাই টার্মিনেশন অর্থাৎ কোনো সিটিজেন যদি অন্য কোনো রাষ্ট্রের সিটিজেনশিপ গ্রহণ করে, তাহলে বাই টার্মিনেশন সে সিটিজেনশিপ লস করবে। আর বাই ডেপ্রিভেশন অর্থাৎ যদি অসৎ উপায়ে নাগরিকত্ব অর্জন করেছে বলে সরকার মনে করে, তাহলে কিছু কিছু শর্তে, যেমন ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা বা অনাস্থা বা আনুগত্যের অভাব বা অসম্মান প্রকাশ বা প্রদর্শন করলে, অথবা ভারতের সঙ্গে যুদ্ধ হয়ে লিপ্ত শত্রু দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে, অথবা সেই দেশকে সাহায্য করলে, অথবা 2 বছর বা তার অধিককাল বিদেশে কারাদণ্ড ভোগ করলে, অথবা উপযুক্ত কারণ ছাড়া একাধিক্রমে 7 বছর দেশে অনুপস্থিত থাকলে ভারত সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাগরিকত্বের অবসান ঘটাতে পারে। তো এই হলো লস অফ সিটিজেনশিপ। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পেয়ে যাও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।